হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা ক্লাস 6 তোমাদের বাংলার তপন করের লেখা মাটির ঘরের দেয়ালচিত্র। দেয়ালচিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের মেয়েরাই। সেই চিত্রণের বিষয়বস্তু যেমন নিজেরা নির্বাচন করেন, তেমনি তার উপাদানও নিজেরাই সংগ্রহ করেন। আর এর জন্য প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলোর মধ্যে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেয়াল চিত্র সাধারণত গ্রামের মেয়েরাই এঁকে থাকে। আর এই চিত্রণ, এই যেগুলো আঁকছে সেই চিত্রণের জন্য যে বিষয়বস্তুটা লাগবে সেটা কিন্তু তারাই নির্বাচন করে, তার উপাদানও কিন্তু তারা নিজেরাই সংগ্রহ করেন। আর এর জন্য কি বলছে, প্রয়োজনীয় সময়ও তারা বের করে নেন সংসারের নিজস্ব নিয়মিত কাজগুলোর মধ্যে। কারণ বাড়ির মেয়েরা মানে যেহেতু তাদের ঘর সংসারের সমস্ত কাজকর্ম করতে হয়, সেই জন্য বাড়ির মেয়েরা একটু ব্যস্তই থাকে। সেই ব্যস্ততার মধ্যেও কিন্তু তারা সংসারের নিজস্ব নিয়মিত যে কাজ তার মধ্যেই কিন্তু এর যে প্রয়োজনীয় সময় সেটা কিন্তু তারা বের করে নেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই মূল্যবান কাজটি গ্রামের মেয়েরা করে। তারা তাদের শত ব্যস্ততার মধ্যেও কিন্তু গুরুত্বপূর্ণ সময়টা এর জন্য তারা বেরই করে নেয়। দেয়াল চিত্র কিন্তু একটি প্রাচীন কলা। তো আমরা এটা পড়ি তাহলে বুঝতে পারবো। দেখো, লোকে যাকে চলতি ভাষায় পুরুল্লা বলেন, সাধু ভাষায় বলেন পুরুলিয়া, সেই জেলাকে কেন্দ্র করে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। পূর্বতম মানভূম জেলার ভৌগোলিক সীমানাটিকে বাংলার দেয়ালচিত্র চর্চার পীঠস্থান বলা হয়। এর সঙ্গে সংলগ্ন জেলা মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরুলিয়া জেলাকে কেন্দ্র করে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোকসমাজে দেয়ালে ছবি আঁকার চল আছে। এছাড়া মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতেও কিন্তু প্রচুর দেয়াল চিত্রণ হয়ে থাকে। মানভূমে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা, ওরাও, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি আদিবাসী গোষ্ঠী মানুষের বসবাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর তৈরি তথা দেয়াল চিত্রের ক্ষেত্রে সাঁওতালরাই অগ্রসর। পাশাপাশি ভূমিজ ও খেরিয়াদের চিত্রণও যথেষ্ট উন্নত। এখানে আমরা কি বুঝতে পারলাম যে সাঁওতাল, হো, অসুর, ভূমিজ, মুন্ডা ওরাও প্রভৃতি যে আদিবাসী গোষ্ঠীগুলো আছে মানুষের বাস থাকলেও এদের মধ্যে মাটির ঘর ও দেয়াল চিত্রের কাজে সাঁওতালরা কিন্তু একটু বেশি এগিয়ে। তবে ভূমিজ ও খেরিয়াদের চিত্রণও কিন্তু বেশ উন্নত। আমাদের যদি এখান থেকে কোশ্চেন করা হয় যে কোন অঞ্চলের লোকসমাজে দেয়ালে ছবি আঁকা চল আছে, এরকম যদি কিছু তোমার জানা থাকে বলো, তাহলে কিন্তু আমরা সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, শবর, কোল, বীরহর প্রভৃতি উপজাতি সমাজে দেয়ালে চিত্রণ আছে এটা বলতে পারি। আর মানভূম জেলা সংলগ্ন আর কোন কোন জেলায় দেয়াল চিত্র হয়ে থাকে সেটা বললে কিন্তু আমরা মেদিনীপুর, বাঁকুড়া, মানে মানভূম সংলগ্ন জেলা যেগুলো মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান জেলার পশ্চিম অংশ, বীরভূম জেলাতে প্রচুর দেয়াল চিত্র হয়ে থাকে এটা আমরা বলতে পারি। তো চলো এরপর কি আছে আমরা দেখে নিই। পশ্চিমবঙ্গে প্রায় সর্বত্রই মাটি সুলভ হওয়ায় মানুষ গৃহ নির্মাণের প্রধান উপকরণ হিসেবে মাটিকেই বেছে নিয়েছে। মাটির ঘরে দেয়ালের এই চিত্রণের অন্যতম বৈশিষ্ট্য হলো এগুলো অস্থায়ী। সাধারণত আশ্বিনের দুর্গাপূজা ও কার্তিকের অমাবস্যা বা দীপাবলি, এই দুই উৎসবকে উপলক্ষ করে দেয়াল চিত্রগুলো রচিত হয়। চিত্রগুলি গৃহের সৌন্দর্যের জন্য অলঙ্কার হিসেবে করা হয়। সাধারণভাবে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের মৃত্তিকার গিরিফল চুবিয়ে গৃহদ্বারের শীর্ষে ও দুই পাশে ছাপ দেওয়ার প্রথা বাংলার কৃষিকাজী সমাজে প্রায় সর্বত্রই দেখা যায়। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু এই অঙ্কন করা হয়। জন্য মানুষ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাটিকেই বেছে নিয়েছে। কিন্তু সেটা কেন? পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই মাটি সহজে পাওয়া যায় বলে মানুষ গৃহ নির্মাণের প্রধান হিসেবে মাটিকেই বেছে নিয়েছে। এখানটা আরেকটু আমি পড়ি তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মি, বাউরি, শবর ইত্যাদি গোষ্ঠীগুলো কালী পুজো অর্থাৎ কার্তিকের অমাবস্যাকেই গৃহমার্জনা ও অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন। এই তিথিতেই রাঢ়বঙ্গে কৃষিজীবী সমাজের প্রাচীন উৎসব গোবন্দনা, অলক্ষ্মী বিদায়, কারাখুটা, গরুখুটা প্রভৃতি পালিত হয়। সমগ্র ঘর বাড়ি মেরামতি, লেপা মোছা করার পর গৃহ প্রাঙ্গণের প্রবেশদ্বার থেকে উঠান, গোহাল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহ সর্বত্র আলপনা দিয়ে সাজানো হয়।
মূল জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশেই রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র। এতে যেমন দেখা যায় চওড়া রঙিন ফিতের মতো সমান্তরাল রেখা, তেমনি থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। চতুষ্কোণের ভিতর চতুষ্কোণ বসিয়ে করা হয় নকশা, কিংবা ত্রিভুজের ভিতর বসানো হয় আরও ত্রিভুজ। সাধারণত ঘরের চতুষ্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটিকে করা হয় কালো। তার সমান্তরালে টানা হয় বিগত খানেক চওড়া গেরুয়া রঙের একটি রেখা, আবার তার উপর সমান ছাড় দিয়ে আরেকটি সমান্তরাল কালো রেখা। এর উপরে সাদা, আকাশী, গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি হতে পারে। সেগুলো পাশাপাশি বসে দেয়ালটিকে ভরিয়ে তোলে। সাধারণত এভাবে মাটি থেকে 6 ফুট উচ্চতায় চিত্রণটি বিস্তৃত হয়। তাহলে আমরা কি দেখলাম? যে সাঁওতাল, ভূমিজ, মাহাতো বা কুর্মি, বাউরি, শবর প্রভৃতি গোষ্ঠীগুলি কালী পূজা অর্থাৎ কার্তিকের অমাবস্যায় গৃহমার্জনা অলঙ্করণের জন্য নির্দিষ্ট করেছেন। এই তিথিতে রাঢ়বঙ্গে কৃষিজীবী সমাজ গোবন্দনা, অলক্ষীর বিদায়, কারাখুটা, গরুখুটা প্রভৃতি অনুষ্ঠানে দেয়ালে কি করে? অলঙ্করণ করেন। আর দেয়াল চিত্রগুলোর জন্য লালচে গিরিমাটি বা গৈরিক যে বর্ণের মৃত্তিকার গিরিফল চুবিয়ে রং করা হয়। এছাড়া বেলে মাটির গোলা দিয়ে নেতা দেয়া হয়। এই মাটির রং ঈষৎ হলদে ও সাদাটে, তাই একে দুধে মাটি বলে। তাহলে দুধে মাটি কেন বলে সেটাও আমরা জেনে গেলাম। আর এই প্রলেপ ভিজে থাকতে থাকতেই আকার কাজ সারতে হয়। এর অমাবস্যা তিথিতেই রাঢ়বঙ্গের কৃষিজীবীরা গৃহমার্জন ও অলঙ্করণ করেন। সমগ্র ঘরবাড়ি মেরামতি, লেপা মোছা করার পর গৃহপ্রাঙ্গণের প্রবেশ দ্বার থেকে উঠান, গোহাল, ধানের গোলা বা মড়াই এবং মূল বাসগৃহের সর্বত্র কি হয়? আলপনা দিয়ে কিন্তু সাজানো হয়। এটা বুঝলামই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানকে কেন্দ্র করে এই অঙ্কন করা হয়। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে কিন্তু রচিত হয় সাঁওতালি দেয়াল চিত্র। এই চিত্রে সমান্তরাল রেখা, চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। আবার ভূমিজরা, কুর্মি, অন্যান্য গোষ্ঠীর মানুষরাও যে চিত্রণ অঙ্কন করে সেটা আমরা দেখবে তার কিন্তু সাধারণ লক্ষণ আবার পদ্ম। এই যে এইখানটাতে দেখো, এখানটা পড়ি তাহলে বোঝা যাবে। সাঁওতাল ব্যতীত অন্যদের মধ্যে ভূমিজ, কুর্মি বা অন্যান্য গোষ্ঠীদের মানুষের যে চিত্রণ করে থাকে তার সাধারণ লক্ষণ হলো পদ্ম, যেটা বলছিলাম তোমাদের। একটা বৃত্তের পরিধিতে যে কোনো বিন্দুকে কেন্দ্র করে আরেকটি বৃত্ত টানলে পরিধির উপর যে ছেদবিন্দুর দ্বার পাওয়া যায় তার উপর পুনরায় আবার কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। এই পদ্মের পাপড়িগুলি বিচিত্র বর্ণে নানান রঙে ভরে দেয়া হয়। কখনো কখনো দেখা যায় একটা টব বা কলস থেকে ফুলের গাছটি উঠে আসছে এবং দুপাশে শাখা ছড়িয়ে শাখার আগায় ফুল ফোটাচ্ছে। সেখানেও বিকশিত পুষ্পটি শতদল বলেই বোঝা যায়। এই পদ্মটিতে মানভূমি দেয়াল চিত্রের প্রতীক বলা হয়। এর পাশাপাশি অপর যে বিষয়টিতে গুরুত্ব দেয়া হলো তা হলো মোড়ক ঝুঁটি। এটি খুবই জনপ্রিয় এবং বিশেষত্বপূর্ণ। যখন মোড়ক ঝুঁটিকে চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া সাজ করা হয় তখন বলা হয় মোড়ক ঝুঁটির ঝড় বা মুর্গা ঝড়। চলচ্চিত্রটির ধারে ধারে সারিবদ্ধ থাকে উদীয়মান সূর্যের নকশা। সূর্যগুলির ফাঁকে ফাঁকে উঠে আসে একটি করে আধফোঁটা পদ্ম। এর বাইরে যে শূন্যস্থান পড়ে থাকে সেখানে বসানো হয় নানা রকমের ছোট ছোট মোটিভ। সেগুলোর মধ্যে পদ্ম তো থাকেই, তার সঙ্গে ইস্কাবন, হরতনের চিহ্ন, সাধারণ লতাপাতা, পাখি, ময়ূর ইত্যাদিও থাকে। উল্লেখ্য, এই ধরনের বিস্তৃত আকারের ছবি যেমন লাল, নীল, সাদা, গেরুয়া ইত্যাদি বিচিত্র বর্ণের সমাবেশ আঁকা হয়, তেমনি বর্ণ ছাড়াও আঁকা হয়। তাহলে আমরা বুঝলাম যে একটা বৃত্তের পরিধিতে কেন্দ্র করে ক্রমাগত, এই যে এখানে আমরা দেখলাম যে বৃত্ত টানলে পরিধির উপর যে ছেদবিন্দু পাওয়া যায় তার উপর পুনরায় কেন্দ্র করে ক্রমাগত বৃত্ত টানতে থাকলে ক্রমে একটি পদ্মের রেখাচিত্র পাওয়া যায়। আর এই যে পদ্মের পাপড়িগুলি বিভিন্ন রঙে ভরে দেয়া হয়। এখানে আমরা আর কি দেখলাম? মোড়ক ঝুঁটি একটি জনপ্রিয় এবং বিশেষ গুরুত্বপূর্ণ একটা দেয়াল চিত্র। মোড়ক ঝুঁটি চালচিত্রের মধ্যে স্থাপন করে অন্যান্য মোটিভ সংযুক্ত করে জড়োয়া একটা সাজ করা হয়। এর ফলে কি হয়? মোড়ক ঝুঁটি ঝাড় বা মুর্গা ঝাড় চলচ্চিত্রটির ধারে ধারে সারিবদ্ধভাবে থেকে উদীয়মান সূর্যের নকশা আর সূর্যগুলির ফাঁকে ফাঁকে থাকে
একটি 8 ফোঁটা পদ্ম। এর বাইরে যে ফাঁকা জায়গা পড়ে থাকে সেখানে বসানো হয় ইস্কাবন, হরতনের ছিদ্র, সাধারণত লতাপাতা, পাখি, ময়ূর এগুলোর মতো নকশা। দেখো আর কি লেখা আছে, অত্যন্ত মসৃণভাবে নিকানো দেয়ালে অপেক্ষাকৃত হালকা রঙের বেলে মাটির গোলা দিয়ে নাতা দেয়া হয়। এই মাটির রং ঈষৎ হরিদ্রাভ ও সাদাটে। সাদাটে বলি, এই মাটির স্থানীয় নাম হচ্ছে দুধে মাটি। এটা আমি বলেছিলাম তোমাদেরকে, আগেই বলে দিয়েছিলাম যে কেন যে এই রংটাকে আমরা দুধে মাটি বলি, তাই এখানটার বলছি না। এই মাটির প্রলেপটি ভিজে থাকতে থাকতেই এর উপর হাতের আঙুলের ডগা দিয়ে দাগ টেনে এঁকে দেয় ছবি। দেয়াল চিত্রগুলির জন্য তাহলে লালচে গিরিমাটি বা গৈরিক বর্ণের যে মৃত্তিকায় গিরিফল চুবিয়ে রং করা হয়, এছাড়া বেলে মাটির গোলা দিয়ে নেতা দেওয়া হয়। এই মাটির রং ঈষৎ, আমি বলেছিলাম এটা, তাও একটু বলে দিচ্ছি, ঈষৎ হলদে ও সাদাটে, তাই একে দুধে মাটি বলে। এর প্রলেপ ভিজে থাকতে থাকতেই কিন্তু এই যে আকার রং সেটা মানে সারতে হয়, যেমন আমরা আলপনা দিই সেই ধরনের, মানে একদম শুকিয়ে গেলে সেটা কিন্তু দেয়া যায় না, তো সেটার কথাই এখানে বলেছে। তো দুধে মাটির প্রলেপ দিয়ে দেয়াল ভিজে থাকতে থাকতে এর উপরে হাতের ডগা দিয়ে দাগ টেনে আঁকা হয়। বিষয় হিসেবে পূর্বে বর্ণিত মোরগ ঝুটির ঝাড় তো থাকেই, তার সঙ্গে কদম ঝাড়, শালুকলতা ও প্রায়শ চোখে পড়ে। এই চিত্রকলা কোনো গোপন স্থান বা আড়ালে করার রীতি নেই, বরং দূর থেকে দৃশ্য হিসেবে মানানসই হবে এমনভাবেই দেয়াল নির্বাচন করা হয়। সেজন্য শুধু বাসগৃহের দেয়াল নয়, প্রাচীর গাত্র কিংবা অন্য যে কোনো রকম ঘরের দেয়াল নির্বাচিত হয়। তাহলে আমরা এটা বুঝলাম যে এই চিত্রকলা কোনো গোপন স্থানে বা আড়ালে করার রীতি নেই, বরং দূর থেকে দেখতে মানানসই হবে এমনভাবেই দেয়াল নির্বাচন করা হয়। তাই শুধু বাসগৃহই নয়, প্রাচীন গাত্রেও এই ধরনের চিত্র কিন্তু দেখা যায়। তো বিষয়বস্তুটা এটাই ছিল, এটাই বোঝানো ছিল। এরপরে নেক্সট দিন আমি তোমাদের সাথে যে অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আছে সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।